আচ্ছা, তাহলে এখন আমরা আসি আইটেম 7। আইটেম 7টা হচ্ছে কি? আইটেম 7টা হচ্ছে এক্সক্রিশন অফ ড্রাগস, মানে ড্রাগ কীভাবে আমাদের বডি থেকে বের হয়। তাহলে হোয়াট ইজ এক্সক্রিশন অফ ড্রাগ? এক্সক্রিশন অফ ড্রাগ বলতে বোঝায় কি? বোঝায় হচ্ছে ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য ট্রান্সপোর্টেশন অফ ড্রাগ or its metabolites out of the body. The transportation of drugs or its metabolites out of the body. আমাদের বডি থেকে ড্রাগ অথবা তার মেটাবোলাইটস, মানে মেটাবলিজম হওয়ার পর যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমাদের বডি থেকে বের হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় এক্সক্রিশন। এখন এক্সক্রিশনের কয়টা পদ্ধতি আছে? এক্সক্রিশনের মেজর পদ্ধতি হচ্ছে দুইটা, মানে এক্সক্রিশনের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে মেজর প্রসেস এবং একটা হচ্ছে মাইনর প্রসেস। মেজর প্রসেস দিয়ে অনেক বেশি পরিমাণে আমাদের ড্রাগটা বের হয়, মানে এই রুটগুলো দিয়ে আমাদের অনেক বেশি পরিমাণে ড্রাগ বের হয়, আর এই প্রক্রিয়াগুলোতে অনেক কম পরিমাণ ড্রাগ বের হয়। তাহলে মেজর প্রসেসটা কি? মেজর প্রসেস হচ্ছে তোমার রেনাল এক্সক্রিশন, হেপাটোবিলিয়ারি এক্সক্রিশন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এক্সক্রিশন অ্যান্ড পালমোনারি এক্সক্রিশন। ঠিক আছে, তাহলে এই চারটা হচ্ছে আমাদের মেজর এক্সক্রিশন। রেনাল এক্সক্রিশন মানে আমাদের ইউরিনের মাধ্যমে, হেপাটোবিলিয়ারি এক্সক্রিশন মানে আমাদের ইন্টেস্টাইন থেকে লিভারে যাবে, সেখান থেকে বের হবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মানে আমাদের ফিসেসের মাধ্যমে বের হবে, অ্যান্ড পালমোনারি মানে আমার নিঃশ্বাসের মাধ্যমে বের হবে। এছাড়া মাইনর এক্সক্রিশনের মাইনর প্রসেসগুলোর মধ্যে আমাদের স্কিন দিয়ে ঘাম হিসেবে বের হয়, আমাদের হেয়ার দিয়ে বের হয়, নেইল দিয়ে বের হয়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে অনেক ড্রাগ বের হয়ে যায়, সেলিভাতে বের হয়, টিয়ারের মাধ্যমে, চোখের কান্নার মাধ্যমে বের হয়, এগুলো অর্থাৎ ভ্যাজাইনাল ফ্লুইডের মাধ্যমে কিছু কিছু ড্রাগ বের হয়। আচ্ছা, এখন আসি রেনাল এক্সক্রিশন। এখন রেনাল এক্সক্রিশন আমরা তো জানি আমাদের ইউরিন ফর্মেশনের 3টা প্রক্রিয়া আছে, তাই না? ইউরিন ফর্মেশনের প্রক্রিয়া হচ্ছে 3টা। ওই 3টা পদ্ধতিতে আমাদের এই এক্সক্রিশনটা হয়। ঠিক আছে, ওই 3টা ধাপ: গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অ্যাক্টিভ সিক্রেশন অ্যান্ড টিউবুলার রিঅ্যাবজর্পশন। অ্যাক্টিভ সিক্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অ্যাক্টিভ সিক্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন, এই 3টা পদ্ধতিতে ইউরিনারি এক্সক্রিশনের মাধ্যমে আমাদের ড্রাগ বের হয়ে যায়। এখন গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে কি? জাস্ট একবার করে রিডিং করে নিবা, ঠিক আছে? তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন একটা প্যাসিভ প্রসেস। তারপরে এখানে কি, এটা ডিপেন্ড করে কার উপর? এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন এটা হলো ড্রাগের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে এবং ড্রাগের মলিকুলার সাইজ এবং ওয়েটের উপর নির্ভর করে। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে যে সকল ড্রাগ বের হবে তারা ড্রাগের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে, মলিকুলার ওয়েট অ্যান্ড মলিকুলার সাইজের উপর নির্ভর করবে। ঠিক আছে, এবং কোন কোন ড্রাগ এই পদ্ধতিতে বের হয়? ডাইগক্সিন বের হয়, তারপরে হেপারিন বের হয়, তারপরে হচ্ছে জেন্টামাইসিন বের হয়, এই ড্রাগগুলো আমাদের বের হয়। এবং লিপিড সলিবিলিটি অ্যান্ড পিএইচ এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনকে এফেক্ট করতে পারে না। লিপিড সলিবল, কোনো ড্রাগ লিপিড সলিবল বেশি না কম, তার পিএইচ কত, তার উপর এই পদ্ধতিটা নির্ভর করে না। এখন হচ্ছে অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন। এখন টিউবুলার সিক্রেশনের মাধ্যমে জাস্ট কোন কোন ড্রাগগুলো আমাদের বের হয় সেগুলো একটু মনে রাখতে হবে। এখন টিউবুলার সিক্রেশনের মাধ্যমে আমাদের সাধারণত অ্যাসিডিক অ্যান্ড বেসিক ড্রাগগুলো সাধারণত এই পদ্ধতিতে বের হয়। আমাদের অ্যাসিডিক অ্যান্ড বেসিক ড্রাগগুলো সাধারণত টিউবুলার সিক্রেশনের মাধ্যমে বের হয় কি? অ্যাসিডিক ড্রাগ অ্যান্ড বেসিক ড্রাগ। ঠিক আছে, এখন আমাদের কোন কোন ড্রাগগুলো অ্যাসিডিক অ্যান্ড কোন কোন ড্রাগগুলো বেসিক সেটা তো মনে রাখতে হবে, তাই না? তাহলে অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশনের মাধ্যমে আমাদের অ্যাসিডিক অ্যান্ড বেসিক ড্রাগগুলো বের হয়। তাহলে এখন কোন কোন ড্রাগগুলো আমাদের অ্যাসিডিক, কোন কোন ড্রাগগুলো বেসিক একটু মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাসিডিক ড্রাগগুলো এই পিডিএম বা পিডি মনে রাখো, পেনিসিলিন, থায়াজাইড, ফুরসেমাইড, এগুলো। অ্যান্ড হচ্ছে তোমার আমাদের বেসিক যে ড্রাগগুলো আছে, এবং এখানকার মধ্যে অ্যাসপিরিনও আছে, অ্যাসিড ড্রাগের মধ্যে অ্যাসপিরিন, এবং এখানকার মধ্যে বেসিক ড্রাগগুলোর মধ্যে কী আছে? বেসিক ড্রাগগুলোর মধ্যে এটা আরএমসিএস এভাবে মনে রাখছে। আরএমসিএস মানে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, এটা পিএমসি মানে হচ্ছে তোমার পেথিডিন, মরফিন, তারপর ক্যাটেকোলামাইন, হিস্টামিন, এগুলো জাস্ট নামগুলো একটু মনে রাখতে হবে। এখন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? এই যে অ্যাসিডিক ড্রাগ অ্যান্ড বেসিক ড্রাগ, তাই না? তো এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে আমাদের বডিতে যদি অ্যাসিডিক ড্রাগের পরিমাণ বেড়ে যায় তখন আমরা সেখানে তখন আমরা ইউরিনের পিএইচটাকে বেসিক করে ট্রাই করি, কারণ অ্যাসিডিক ড্রাগ তো বেসিক মিডিয়াতে বেশি আয়নাইজড হবে। ঠিক আছে, যদি বেশি আয়নাইজড হয় তাহলে সেটা অ্যাবসর্পশন হবে কম এবং বের হবে বেশি, এক্সক্রিশন হবে বেশি। এর মাধ্যমে আমরা ড্রাগের টক্সিসিটিটা কমাতে পারি। এটাই হচ্ছে মেন কথা। এখন দেখো প্যাসিভ টিউবুলার সিক্রেশন এটা তেমন কিছু না, জাস্ট রিঅ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ
ফ্রম দ্য লুমেন ওকার্স, এটা সিম্পল ডিভিশনের মাধ্যমে হয় অথবা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয়, এটুকু মনে রাখো। এবং লিপিড সলিবল ড্রাগগুলো এর মাধ্যমে বের হতে পারে, লিপিড সলিবল ড্রাগ। আচ্ছা, তারপর রোল অফ ইউরিনারি পিএইচ। এখন ইউরিনারি পিএইচের উপর ড্রাগের এক্সক্রিশনের কী রোল আছে? ইউরিনারি পিএইচের উপর ড্রাগের এক্সক্রিশনের কিন্তু অনেক বেশি রোল আছে। তোমাকে আগেই একটা আইটেমে আমি করেছিলাম যে আমাদের বডি কিন্তু আয়নাইজ ড্রাগকে অ্যাবজর্পশন করতে পারে না, আয়নাইজ ড্রাগকে আমাদের বডি অ্যাবজর্পশন করতে পারে না, এবং সেটা বেশি পরিমাণ এক্সক্রিশন হয়ে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আচ্ছা দেখো এই যে দেখো অ্যাসিডিক ইউরিনটা যদি অ্যাসিডিক হয়, তাহলে অ্যাসিডিক ইউরিনে অ্যাসিডিক ড্রাগগুলো লেস আয়নাইজড হবে। আমি বলছিলাম কি, একটা ড্রাগ তার পরিবেশটা যখন অন্যরকম হয়, মানে প্রতিকূল হয়, তখন সেটা আয়নাইজ হয়। তাহলে অ্যাসিডিক পরিবেশে অ্যাসিডিক ড্রাগ, তাহলে এটা তো তার প্রতিকূল পরিবেশ না, তাহলে সেটা আয়নাইজ হবে কম, এবং কম আয়নাইজড হলে সেটা অ্যাবজর্পশন হবে বেশি, এক্সক্রিশন হবে কম। ঠিক আছে, এবং অ্যাসিডিক ইউরিনটা অ্যাসিডিক, তাহলে ড্রাগটা যদি বেশি হয়, তাহলে আয়নাইজড হবে বেশি, কারণ প্রতিকূল পরিবেশে আয়নাইজ বেশি হয়। আয়নাইজ মানে সেটা তার একটা, মনে করো, ড্রাগের একটা প্রতিরক্ষা প্রক্রিয়া। তাহলে আমাদের কি হবে, প্রতিকূল পরিবেশে অ্যাসিডিক যদি ইউরিন হয়, তাহলে আমাদের বেসিক ড্রাগগুলো বেশি আয়নাইজড হবে, এবং আয়নাইজড ড্রাগ আমাদের বডি অ্যাবজর্পশন করতে পারে না, এই জন্য লেস অ্যাবজর্পশন হবে, মোর এক্সক্রিশন হবে। একই জিনিস একইভাবে এখানেও একইভাবে একই জিনিস। তাহলে এটার ইম্পর্টেন্সটা কী? ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের ড্রাগ পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ইউজ করে থাকি। মনে করো আমাদের একটা অ্যাসিডিক ড্রাগ অ্যাসপিরিনের পরিমাণ আমাদের বডিতে বেশি হয়ে গেছে, এটা একটা অ্যাসিডিক ড্রাগ। তাহলে আমরা বডির পিএইচ যদি আমরা অ্যালকালাইন বা বেসিক করি, তাহলে এই ড্রাগটা কিন্তু বডি থেকে বেশি পরিমাণে বের হয়ে যাবে, এক্সক্রিশন হবে। ঠিক আছে, তখন আমরা কি সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আমাদের বডি থেকে এই ড্রাগটাকে বের করার একটা ট্রাই করি। তাহলে অ্যাসপিরিন টক্সিসিটি যদি হয়, বডিতে যদি অ্যাসপিরিনের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আমাদের বডির পিএইচ বা ইউরিনের পিএইচটা আমরা অ্যাসিডিক থেকে বেসিক করি। এর ফলে অ্যাসপিরিনটা অ্যাবজর্পশন হবে কম, এক্সক্রিশন হবে বেশি, হওয়ার ফলে অ্যাসপিরিনের টক্সিসিটিটা কমে যাবে। এইভাবে আমরা কাজ করি। ঠিক আছে, এবং আমাদের যদি ইউরিন আচ্ছা, এবং যদি অ্যাসিডিক হলো, এখন যদি বেসিক ড্রাগ পয়জনিং হয়, তখন আমরা কি অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, বা অ্যামোনিয়াম ক্লোরাইড দিব। দেওয়ার ফলে আমাদের তো বেসিক ড্রাগ থেকে আমরা অ্যাসিডিক ড্রাগ করবো, এর ফলে আমাদের বডি থেকে ড্রাগটা বের হয়ে যাবে তাড়াতাড়ি। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে বিলিয়ারি এক্সক্রিশন বা হেপাটোবিলিয়ারি এক্সক্রিশন। আচ্ছা, হেপাটোবিলিয়ারি এক্সক্রিশন এটা কি হয়, যে আমরা একটা ড্রাগ খেলাম, ঠিক আছে, সে ড্রাগটা আমাদের কোথায় গেল, ইন্টেস্টাইনে গেল। ইন্টেস্টাইন থেকে সে ড্রাগটা তো আমাদের প্রথমে কোথায় যাবে, আমাদের প্রথমে লিভারে যাবে, তাই না? তো সেই ড্রাগটা আমাদের লিভারে যাবে, লিভার থেকে সেটা আবার বাইলের মাধ্যমে লিভার থেকে সে ড্রাগটা আমাদের পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে যাবে, লিভার থেকে সেটা আবার আমাদের বাইল ডাক্টের মাধ্যমে আবার ইন্টেস্টাইনে যাবে। সে এই যে ঘুরতেছে, এই যে ঘোরার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয়, এই যে রুটটাকে বলা হচ্ছে তোমার হেপাটোবিলিয়ারি। ঠিক আছে, বা এন্টেরোহেপাটিক একটা সাইকেল, এটা এন্টেরোহেপাটিক একটা সাইকেল। এর মাধ্যমে এই ড্রাগগুলো আমাদের কিছু ড্রাগ আছে যেটা এর মাধ্যমে এক্সক্রিশন হয়। তখন আমাদের মনে রাখতে হবে কোন ড্রাগগুলো আমাদের হেপাটোবিলিয়ারি ড্রাগ। এগুলো কিন্তু এটা এমসিকিউ খুব আসে, যে আমাদের হেপাটোবিলিয়ারি এক্সক্রিশনের মাধ্যমে কোন ড্রাগ বের হয়। এর মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ডক্সিসাইক্লিন, কার্ডিয়াক গ্লাইকোসাইডস, বেনজোডাইজিপিন, এই ড্রাগগুলো আমাদের বের হয়। ঠিক আছে, তাহলে প্রথমে কী হয় দেখো, প্রথমে আমাদের ইন্টেস্টাইন থেকে ড্রাগটা অ্যাবজর্পশন হয়, সেটা লিভারে যায়, লিভারে যায় সেটা ওই তোমার গ্লুকোরোনিক অ্যাসিডের সঙ্গে যায়, কনজুগেট হলো। ঠিক আছে, কনজুগেট হয়ে সেটা আবার বাইলের মাধ্যমে আবার এক্সক্রিশন হচ্ছে, বাইলের মাধ্যমে এক্সক্রিশন হয়ে সেটা আবার ওই তোমার ইন্টেস্টাইনে এসে পড়তেছে। ঠিক আছে, তো এইভাবে এই ড্রাগটার সাইকেলটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, মানে তোমার খাবারটা কিন্তু ঠিকই ইন্টেস্টাইন থেকে এক্সক্রিশন হচ্ছে, কিন্তু এই ড্রাগটা কিন্তু একটা সাইকেলের মাধ্যমে সে ঘুরতেই আসে, একটা সাইকেলের মাধ্যমে এই ড্রাগটা ঘুরতেই আসে। এই জন্য এটার অ্যাডভান্টেজ কি, মানে কি, প্রথমে আমরা খাবারটা খেলাম,
আমাদের লিভারে গেল, লিভার থেকে সেটা বাইলের মাধ্যমে আবার ইন্টেস্টাইনে গেল, সেটা আবার সেখান থেকে লিভারে গেল। এর মাধ্যমে একটা সাইকেলের মাধ্যমে এই ড্রাগটার ইফেক্টটা অনেক বেশি হয়, মানে এর একটা প্রলং অ্যাকশন আমরা পাই। এই পদ্ধতির মাধ্যমে যেসব ড্রাগগুলো আমাদের কাজ করে তার একটা প্রলং ইফেক্ট আমরা পাই, ঠিক আছে। মানে যে ড্রাগগুলো আমাদের এই পদ্ধতিতে এক্সক্রিশন হয় সেটা আমরা সেই ড্রাগগুলোর একটা প্রলং অ্যাকশন পাওয়া যায়, মানে অনেকক্ষণ ধরে সেই ড্রাগটা কাজ করে। এবং যেহেতু এই ড্রাগটা এখানে যায় তাহলে এটা হচ্ছে কি বিলিয়ারি ইনফেকশনের একটা ট্রিটমেন্ট হিসেবেও কাজ করা যায়। এখন হচ্ছে ইন্টেস্টাইনাল এক্সক্রিশন। ইন্টেস্টাইনের মাধ্যমে আমাদের কোন কোন ড্রাগ বের হয়, ইন্টেস্টাইনাল এক্সক্রিশনের মাধ্যমে আমাদের কোন কোন ড্রাগ বের হয়, এখানকার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বইটা, যে অ্যান্টাসিড। আমরা যে অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড আমাদের স্টুলের কালার যেমন করে হোয়াইট করে। রিফাম্পিসিন যেটা খাই, এটা স্টুলের কালার কী করে, রেডিশ অরেঞ্জ করে। এবং আমাদের হচ্ছে কি ফেরাস সালফেট স্টুলের কালার কী করে, ব্ল্যাক করে। এগুলো ধরে, ঠিক আছে। এবং আমাদের আসো মেমোরিয়াল এক্সক্রিশন। আর এখানে যে রিফাম্পিসিন, এটা হচ্ছে তোমার ড্রাগ হচ্ছে টিবির ড্রাগ। রিফাম্পিসিন হচ্ছে একটা টিবির ড্রাগ বা যক্ষার ড্রাগ। আচ্ছা, তারপরে আসি আমরা ম্যামিলারি এক্সক্রিশন। আচ্ছা, ম্যামিলারি এক্সক্রিশনের মাধ্যমে বাচ্চা যে মায়ের থেকে যে মিল্ক খাচ্ছে, সেই মিল্ক মা যদি কোনো ওষুধ খায় সেই টাইমে, তাহলে মায়ের মিল্কের ভিতরেও, মায়ের ব্রেস্ট মিল্কের ভিতরেও কিন্তু সেই ওষুধটা চলে আসে। এবং এটা অনেক সময় বেবির জন্য কিন্তু মারাত্মক হয়ে যায়। তাহলে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে কোন কোন ড্রাগ খেলে বেবির কী কী ধরনের সমস্যা হয়। তাহলে আমরা যদি বেনজোডায়াজিপিন খাই, বেনজোডায়াজিপিন খেলে বেবির কী হবে, পোর্ট সাকিং হবে, ঠিক আছে। বিটা ব্লকার কিন্তু এটা একটা প্রেশারের বড়ি, প্রেশারের বড়ি। তাহলে খেলে কী হবে, এই বিটা ব্লকার যদি আমরা খাই, প্রেশারের বড়িটা যদি মা খায়, তাহলে বেবির হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। মায়ের যদি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এগুলো যদি মাকে হাইড্রোজেন দেওয়া হয়, তাহলে বেবির একবার মানে মায়ের তখন আর ল্যাকটেশনই হবে না, মানে মায়ের দুগ্ধক্ষরণই আর হবে না। তারপর ক্যাফেইন যদি আমরা দিই, তাহলে ইনফ্যান্টের ইরিটেবিলিটি হবে, ঠিক আছে। হাইড্রোজেন দিলে ইনফ্যান্টের ইরিটেবিলিটি হবে। অ্যাসপিরিন যদি মা খায়, তাহলে বেবির রেইস সিনড্রোম হবে। এগুলো একটু মনে রাখবো। তারপর হচ্ছে পালমারি এক্সক্রিশনের মধ্যে কোন কোন আমাদের শুধু থাকে, কোন কোন ওষুধগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। অ্যালকোহল আছে, সাইক্লোপ্রোপেন আছে, তারপর হচ্ছে তোমার এই জেনারেল অ্যানাস্থেটিক্স, এগুলো। আদার রুট যে কী ভ্যাজাইনাল আমাদের কি মেট্রোনিডাজল, ভ্যাজাইনাল ট্র্যাকোমোনিয়াসিস করে। তাছাড়া আমাদের স্কিন হেয়ার, এগুলোতে কোন কোন ড্রাগ বের হয়, আর্সেনিক বের হয়, মার্কারি বের হয়, লেড বের হয়, এগুলো, ঠিক আছে। এখন আসি আমাদের ড্রাগের ক্লিয়ারেন্স বলতে আমরা কী বুঝি, বলতে বোঝায় এ ফ্র্যাকশন অফ বডি ফ্লুইড ফ্রম হুইচ তো ক্লিয়ারেন্স বলতে বোঝায় এ ফ্র্যাকশনস অফ বডি ফ্লুইড ফ্রম হুইচ, যেখান থেকে ড্রাগ ইজ রিমুভ পার ইউনিট টাইম, যেখান থেকে ড্রাগ প্রতি মিনিটে বের হয়, ঠিক আছে। তাহলে ক্লিয়ারেন্স বলতে বোঝায় কি, আমাদের বডি ফ্লুইডের যে পরিমাণ অংশ থেকে প্রতি মিনিটে ড্রাগ এক্সক্রিশন হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স, ঠিক আছে। তাহলে ক্লিয়ারেন্স ইকুয়াল টু কি, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন গুণন কেএল মানে হচ্ছে এলিমিনেশন রেট কনস্ট্যান্ট মানে কি, পার্সেন্টেজ অফ টোটাল বডি ড্রাগ দ্যাট ইজ রিমুভ পার ইউনিট টাইম, মানে টোটাল বডি ড্রাগের যে পরিমাণ অংশ প্রতি মিনিটে বের হয় তাকে বলা হচ্ছে কেল, ঠিক আছে, বা এলিমিনেশন রেট কনস্ট্যান্ট বলা হচ্ছে। এখন হচ্ছে আমাদের যে ক্লিয়ারেন্স আছে, এই ক্লিয়ারেন্সটা কার উপর ডিপেন্ড করে, এটা আমাদের বডি ওয়েটের উপর ডিপেন্ড করে ক্লিয়ারেন্স, সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে, প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে, এক্সক্রিটরি অর্গানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন এই যে আমাদের ক্লিয়ারেন্সের আমাদের ইম্পর্টেন্স হচ্ছে, এটা আমাদের কিছু ইউজফুল ইনফরমেশন দেয়। বায়োলজিক্যাল ফেট অফ ড্রাগ, মানে ড্রাগটা যে আমাদের বডিতে যায়, অ্যাবজর্পশন হয়, মেটাবলিজম হলো কি না সেটা সম্পর্কে এটা একটা ইনফরমেশন দেয়। এটার মাধ্যমে আমরা কী পরিমাণ ড্রাগ আমাদের দরকার, আমরা ওই মানুষটাকে কী পরিমাণ ড্রাগ দেবো সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। এখন আসি অর্ডার অফ কাইনেটিক্স বলে কী বোঝো, হোয়াট ইজ অর্ডার অফ কাইনেটিক্স, এই প্রশ্নটা অনেকবার হয় যে হোয়াট ইজ অর্ডার অফ কাইনেটিক্স, যে আমরা অর্ডার অফ কাইনেটিক্স বলতে আমরা সাধারণত কী বুঝি। আচ্ছা, অর্ডার অফ কাইনেটিক্স হচ্ছে আমাদের ড্রাগ আমাদের বডিতে কীভাবে ড্রাগ আমাদের বডিতে ঢোকা থেকে শুরু করে বডি থেকে বের হওয়া পর্যন্ত সেটা কী নিয়ম ফলো করে, এটাকে বলা হয় অর্ডার অফ কাইনেটিক্স, ঠিক আছে। ড্রাগ আমাদের বডিতে রুট অফ অ্যাবজর্পশন,
তার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সক্রিশন, এই জিনিসগুলা কী নিয়ম ফলো করে, এটাকে বলা হচ্ছে অর্ডার অফ কাইনেটিক্স। এখন অর্ডার অফ কাইনেটিক্স হচ্ছে দুই ধরনের, একটা ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্স আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার অফ কাইনেটিক্স। এখন একটা ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্স, এটা হচ্ছে জিরো অর্ডার অফ কাইনেটিক্স, ঠিক আছে। এখন ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্স বলতে কী বুঝো? ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্স বলতে আমরা কী বুঝি? ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্স বলতে বোঝায় যে একটা ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সক্রিশন রেট, এর রেটটা ড্রাগের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে, প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, ঠিক আছে। মানে কি, আমাদের ড্রাগের কনসেন্ট্রেশন যদি বডিতে বেশি হয় তাহলে ড্রাগের অ্যাবজর্পশন বেশি হবে, ডিস্ট্রিবিউশন বেশি হবে, এক্সক্রিশন বেশি হবে। ড্রাগের কনসেন্ট্রেশন যদি বডিতে কম হয়, সে ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সক্রিশন কম হবে, ঠিক আছে। এই নিয়মটা যে সকল ড্রাগ ফলো করে তাকে বলা হয়, সেই ড্রাগগুলোকে বলা হয় ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্সের ড্রাগ, ঠিক আছে। যেমন মোস্ট ড্রাগ, বেশিরভাগ ড্রাগই সাধারণত আমাদের ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্সকে ফলো করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি এনজাইমস ও মেটাবোলাইজিং, এই ড্রাগগুলো যে মেটাবলিজম হবে তাদের জন্য বডিতে অনেক ধরনের এনজাইম থাকে, ঠিক আছে। একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশনস অফ ড্রাগ এলিমিনেটেড বাই ইউনিট টাইম, মানে কি আমাদের বডি থেকে একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন, মানে যে পরিমাণ ড্রাগ খেলাম তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বডি থেকে বের হয়, ঠিক আছে। এখানে কিন্তু ক্লিয়ারেন্স রেটটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। মানে মনে করো ক্লিয়ারেন্স রেট হচ্ছে 25%, ক্লিয়ারেন্স রেট 25%। তাহলে আমরা যদি 50 গ্রাম যদি আমরা ড্রাগ খাই, তাহলে 50 গ্রাম থেকে তার 25% বের হবে, মানে কত 12.5 বের হবে। আমরা যদি 100 খাই তাহলে আমাদের 25 গ্রাম ড্রাগ বের হবে, মানে এই ক্লিয়ারেন্স রেটটা কিন্তু সমান থাকবে। আমরা যে পরিমাণ ড্রাগ খাবো সে অনুযায়ী এই ক্লিয়ারেন্স সমান, এই একটা কনস্ট্যান্ট ক্লিয়ারেন্স রেটে আমাদের বডি থেকে ড্রাগ বের হবে, ঠিক আছে। এটাকে বলে ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্স। এবং কি এই ড্রাগের হাফ লাইফগুলো চেঞ্জ হবে না, চেঞ্জ হয় না। এখন মানে একটা ড্রাগ আমি দিলাম, এখন এক হাফ লাইফ পরে দিলাম আবার এক হাফ লাইফ, এই ধরনের হবে না, ঠিক আছে। যেমন প্যারাসিটামল, ডায়াজিপাম, এগুলো হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্সকে ফলো করে। তাহলে ফার্স্ট অর্ডার অফ কাইনেটিক্স কী জিনিস সেটা তোমার বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝছো। এখন জিরো অর্ডার অফ কাইনেটিক্সটা কি? জিরো অর্ডার অফ কাইনেটিক্সটা হচ্ছে, এটা হচ্ছে তোমার, এটা যে আমাদের বডিতে যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সক্রিশন, এটা কিন্তু এর কোনো অ্যামাউন্টের উপর নির্ভর করে না। আমরা যে পরিমাণে ড্রাগ খাই এটা একটা ওই নির্দিষ্ট পরিমাণে বের হবে, ঠিক আছে। আমরা যে পরিমাণে ড্রাগ খাই এটা ওই নির্দিষ্ট পরিমাণে ড্রাগ বের হবে। মনে করো আমি 50 গ্রাম ড্রাগ খেলাম, তাও এটা আমাদের বডি থেকে 10 গ্রাম পার মিনিট বের হলো, আমি যদি 100 গ্রাম ড্রাগ খাই তাহলে এটা ওই 10 গ্রাম পার মিনিটই আমাদের বডি থেকে বের হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো রেটে বের হচ্ছে না, এটা কনস্ট্যান্ট রেটে কিন্তু এটা বের হচ্ছে না, এটা একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে বের হচ্ছে, মানে এটা 10 গ্রামই বের হবে। আমি 1000 গ্রাম ড্রাগ খেলে এটা 10 গ্রাম বের হবে, আমি 50 গ্রাম ড্রাগ খেলে এটা 10 গ্রাম বের হবে। এটাকে বলা হচ্ছে জিরো অর্ডার অফ কাইনেটিক্স, ঠিক আছে। তাহলে এটা কি, এটা ফিউ ড্রাগ, সামান্য কিছু ড্রাগ এটাকে ফলো করে মেটাবলিজম এনজাইম, এবং এই ড্রাগগুলো মেটাবলিজম করার জন্য আমাদের বডিতে খুবই সামান্য পরিমাণ এনজাইম থাকে, এবং এটা কিন্তু কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না। ড্রাগ আমি কী পরিমাণ খেলাম, বডির কনসেন্ট্রেশন কী পরিমাণ তার উপর নির্ভর করবে না, এটা একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টেই বের হবে। আমি যে পরিমাণ ড্রাগে খাই বডির কনসেন্ট্রেশন যাই থাকে। এই ধরনের ড্রাগের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোমার ফেনাইট্রিন, ইথানল, অ্যাসপিরিনের কিন্তু হাই ডোজ হতে হবে, ঠিক আছে। এটাকে বলে জিরো অর্ডার অফ কাইনেটিক্স। এখন এখান থেকে তুমি ডিফারেন্সটা করে নিতে পারবা, এই তো।